আসসালামু আলাইকুম। মারিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 অর্থাৎ জেএসসি সিলেবাসের তোমাদের সায়েন্স বইয়ের চ্যাপ্টার 8-এ যে কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে আছে সেই সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। ফার্স্টে কেমিক্যাল রিয়াকশন নিয়ে তো কথা বলবো। তো কেমিক্যাল রিয়াকশন কী জিনিস সেটা আমাদের জানতে হবে, এর ডেফিনেশনটা ভালোভাবে জানতে হবে। তো এখানে দেখো, আমি একটু হাইলাইটার ইউজ করি, তাহলে তোমাদের জন্য আরেকটু ইজি হবে বিষয়টা। হ্যাঁ, chemical reaction a process in which one or more substances দ্য রিয়াক্টেন্টস, এই কথাটুকু আপাতত বাদ দাও, এটা আপাতত মাথায় রাখার দরকার নাই। আর কনভার্টেড টু ওয়ান অর মোর ডিফারেন্ট সাবস্টেন্সেস, এই লাস্টে দ্য প্রোডাক্টস, এই কথাটুকু বাদ দাও। এই যে দুইটা ওয়ার্ড আমি আলাদা করলাম, দুইটা পার্ট, এই দুইটা পার্ট নিয়ে আপাতত ভাবতে হবে না। আগে এইটুকু পড়ো যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে আ প্রসেস in which one or more substances are converted to one or more different substances, মানে এক সাবস্টেন্স থেকে, মানে এক বা একাধিক সাবস্টেন্স একরকম থেকে আরেক রকম এক বা একাধিক সাবস্টেন্সে পরিণত হবে, এটাকে বলা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। তো এখন এই যে মাঝখানে বাদ দিতে বলছিলাম দ্য রিয়াক্টেন্টস আর দ্য প্রোডাক্টস, এই দুইটা পার্ট, তো এখন এই দুইটা পার্ট কী জিনিস সেটা জানতে হবে আমাদের। ওই যেই এক বা একাধিক সাবস্টেন্স পূর্বে ছিল, মানে পরিবর্তন হবে, কনভার্ট হবে, তাদেরকে বলা হচ্ছে দ্য রিয়াক্টেন্টস। আর পরিবর্তন হওয়ার পরে, কনভার্ট হওয়ার পরে আমরা যেই সাবস্টেন্সগুলো পাইলাম এক বা একাধিক, সেটাকে বলা হচ্ছে দ্য প্রোডাক্টস। দেখো একটা জিনিস খেয়াল করলে আরও ভালো বুঝবাম, এই যে এখানে এ প্লাস বি, সরি পয়েন্ট অপশন হাইলাইট, এই যে এ প্লাস বি, এইটুকু এইটুকু মনে করো পূর্বের অবস্থা। এখানে দুইটা সাবস্টেন্স আছে, এ হচ্ছে একটা সাবস্টেন্স অ্যান্ড বি হচ্ছে আরেকটা সাবস্টেন্স। আর মাঝখানে যে অ্যারো সাইন, কেমিক্যাল একটা ইকুয়েশন লেখার সময় মাঝখানে এরকম অ্যারো সাইন দেওয়া হয়, এটা হয়তো তোমরা জানা আছে তোমাদের। তারপরে লাস্টে আমরা কি পেয়েছি, সি পেয়েছি। এ আর বি একসাথে মিলে কি হয়েছে, সি হয়েছে। তাহলে এখানে এ আর বিকে বলা হবে রিয়াক্টেন্টস, আর সিকে বলা হবে প্রোডাক্ট, অর্থাৎ যেটা আমরা কেমিক্যাল রিয়াকশনের পরে পাচ্ছি। তাহলে আবার একটু আমরা শর্ট করে দেখে নিই এই স্লাইডে কী কী শিখলাম। কেমিক্যাল রিয়াকশন কাকে বলে? আ প্রসেস ইন হুইচ ওয়ান আর মোর সাবস্টেন্সেস আর কনভার্টেড টু ওয়ান আর মোর ডিফারেন্ট সাবস্টেন্সেস, অ্যান্ড দোজ সাবস্টেন্সেস আর কনভার্টেড, they are called reactants, and those substances we get after the reaction, that is called the products, সেটা হচ্ছে এখানে সি। আচ্ছা, এখানে আমি শুধু সি লিখছি মানে এই নয় যে প্রোডাক্ট সবসময় একটা হবে। এখানে কিন্তু বলেছে দেখো ওয়ান আর মোর ডিফারেন্ট সাবস্টেন্স, মানে এক বা একাধিক ডিফারেন্ট সাবস্টেন্সেস, মানে প্রোডাক্ট হচ্ছে এক বা একাধিক হতে পারে। তো এখানে সি এর জায়গায় আরও হতে পারে। আবার অনেক সময় এই সাইডে শুধু একটা সাবস্টেন্স, যে রিয়াক্টেন্টে দেখা যাচ্ছে একটা সাবস্টেন্স থাকতে পারে, প্রোডাক্টে দুইটা সাবস্টেন্স থাকতে পারে, এরকমও হতে পারে, কোনো প্রবলেম নাই। বিভিন্ন রকমের ইকুয়েশন তোমরা পাবা আর কি। তো এটাকে একটা ইকুয়েশনের ফর্ম বলা হয়। ইকুয়েশন কী জিনিস আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারের মাঝখানের দিকে গেলে জানতে পারবো ইকুয়েশন সম্পর্কে। তো এই ছিল কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে, রিয়াক্টেন্ট সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে। এরপরে আমরা যাই এখানে রেজাল্ট অফ কেমিক্যাল রিয়াকশন, মানে কেমিক্যাল রিয়াকশন তো হচ্ছে, হওয়ার পরে রেজাল্টটা কী হচ্ছে, এর ফলাফল কী। দেখো এক নম্বরে আছে সামটাইমস রিলিজেস এনার্জি, অনেক সময় কেমিক্যাল রিয়াকশনের ফলে এনার্জি রিলিজ করে। তো কখন কিভাবে এনার্জি রিলিজ করে? কেমিক্যাল রিয়াকশন তোমাদের মোমবাতি মানে ক্যান্ডেল, সবাই হয়তো এটা দেখছো, ওটাতে যখন আগুন দিই আমরা, ওটা কিন্তু কী হয়, আস্তে আস্তে আগুন জ্বলে জ্বলে একদম ক্যান্ডেলটা অর্থাৎ মোমটা ফুরিয়ে যায় আর আগুন জ্বলতে থাকে, সেই একই সাথে আমরা আলোও পাই। তো ওই যে ওখানে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। কী কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এটা তোমরা জানো না, আমি বলে দিচ্ছি। এটা তোমাদের বইয়ের লাস্টের দিকে আছে কেমিক্যাল রিয়াকশনের বিভিন্ন প্রকারভেদের মধ্যে। তো আমি বলি, ওই মোমবাতিতে যখন আগুন ধরানো হয় ওখানে কম্বাশন রিয়াকশন হয়, অর্থাৎ দহন বিক্রিয়া। আমি কম্বাশন রিয়াকশন সম্পর্কে হালকা একটু সহজ অল্প করে বলি যে অক্সিজেনের উপস্থিতিতে যেই রিয়াকশনটা হয় সেটাকে বলা হয় কম্বাশন রিয়াকশন, এক কথায়। অর্থাৎ ওখানে আগুন থাকবে, দহন বিক্রিয়া যেহেতু ওখানে আগুন নিয়ে কিছু একটা হবে, ফায়ার নিয়ে কিছু একটা হবে। তো ওই মোমবাতিতে
আগুন জ্বলে যে ওইটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে আগুন জ্বলে মোমবাতিতে, ওইটা হচ্ছে কম্বাশন রিয়াকশন। আর ওই আগুন জ্বলার ফলে কি হয় দেখো, মোমবাতিটা গলে মোমগুলো ফুরাই যায়, আর একই সাথে আমরা কি পাই, আলো পাই এবং তাপ পাই। দেখবো মোমবাতির উপর হাত দিয়ে ওখানে প্রচুর পরিমাণে কিন্তু হিট হয়। হাতটা বেশি যদি যথেষ্ট কাছে নিয়ে যাওয়া হয় ওই মোমবাতির, তাহলে তোমার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আলো তো পাচ্ছি, একটা ঘরের মধ্যে মোমবাতি রাখলে পুরো ঘর আলোকিত হচ্ছে, অন্ধকার ঘরের ভিতরে মোমবাতি জ্বালাও তুমি পুরো ঘর আলো হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা এনার্জি। তো এখান থেকে আমরা এরকম আরও বিভিন্ন উদাহরণ আছে কেমিক্যাল রিয়াকশনের ফলে যে এনার্জি রিলিজ হয়, আমরা একটা উদাহরণ দিয়ে শিখলাম। এরপর এটা দেখো, সামটাইমস ক্রিয়েটস ইউজফুল ম্যাটেরিয়ালস। অনেক সময় ইউজফুল ম্যাটেরিয়াল তৈরি করে, এই যে 2 নম্বরে যেটা আছে। তো ইউজফুল ম্যাটেরিয়াল কিভাবে তৈরি করে? ইউজফুল ম্যাটেরিয়াল তোমাদের চারিদিকেই কেমিক্যাল রিয়াকশনের ফলেই আমরা যত ইউজফুল ম্যাটেরিয়াল আছে আমাদের চারপাশে সব কিছু আবিষ্কৃত হয়েছে। তোমার এই যে মশার কয়েল, দেন তুমি যে মেডিসিনগুলা খাচ্ছ আর কি, যে মেডিসিনগুলো মানে কী বল, তুমি যখন অসুস্থ হও, সিক হও, তখন যেই ধরনের মেডিসিনগুলো তুমি গ্রহণ করো সবগুলাই কিন্তু এক ধরনের ম্যাটেরিয়ালস, আর ওইগুলা কেমিক্যাল রিয়াকশনের ফলে তৈরি হয়েছে কারখানায়। তোমার প্লাস্টিকের বোতল এগুলোও এক প্রকার কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমেই তৈরি হয়। তারপরে দিয়েছে সামটাইমস হেল্পস আস কিওর ডিজিজেস। এটা একটু আগে বললাম যে যে সকল মেডিসিন আমরা খাই, গ্রহণ করি, প্রত্যেকটা মেডিসিনই কেমিক্যাল রিয়াকশনের ফলেই তৈরি করা। তাহলে এখানে আর এটা নিয়ে আমার মনে হয় না কারোর বুঝতে কোনো প্রবলেম আছে, যে সামটাইমস হেল্পস আস কিওর ডিজিজেস, এইটা বুঝতে কারোর প্রবলেম আছে বলে আমার মনে হয় না। কারণ আমরা যত ধরনের মেডিসিন গ্রহণ করি না কেন সিক হয়ে, প্রত্যেকটা ধরনের মেডিসিনই কেমিক্যাল রিয়াকশনের ফলেই তৈরি হয়। আচ্ছা, সাম নিউ ওয়ার্ডস টু বি নোন অ্যাবাউট। আমাদের এবার কিছু নতুন ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। তো কী সেই ওয়ার্ডগুলো? এই দেখো, 1 নম্বর যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাটম। 1 নম্বর ওয়ার্ডটা হচ্ছে অ্যাটম। 1 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যাটম, দেন আছে মলিকিউল, দেন এলিমেন্ট, মলিকিউল দেন এলিমেন্ট অ্যান্ড দেন কম্পাউন্ড। তো এই 4টা ওয়ার্ড সম্পর্কে আমাদের জানতে হবে। এই 4টা ওয়ার্ডের ভিতরে আমি ফার্স্টে এলিমেন্ট সম্পর্কে বলবো। এই যে এলিমেন্ট, এটা সম্পর্কে আমি ফার্স্টে তোমাদের বলি এলিমেন্ট কী জিনিস। এলিমেন্ট হচ্ছে প্রত্যেকটা পদার্থ, আমাদের চারপাশে যত ধরনের সাবস্টেন্স তোমাদের চোখে বাঁধে, প্রত্যেকটা সাবস্টেন্সই একটা মানে এলিমেন্ট, বিভিন্ন ধরনের এলিমেন্টের সমন্বয়ে গঠিত। কোনো সাবস্টেন্স শুধুমাত্র একটা এলিমেন্ট দিয়ে গঠিত, কোনো সাবস্টেন্স এক বা একাধিক এলিমেন্ট দিয়ে গঠিত। আচ্ছা, এক বা একাধিক এলিমেন্ট, তাহলে এলিমেন্ট আবার কতটা আছে? এলিমেন্ট টোটাল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 118, অর্থাৎ 118টি এলিমেন্ট এখন পর্যন্ত আবিষ্কার করা গিয়েছে। এই 118টা এলিমেন্টের মধ্যে 92টা অর্থাৎ অধিকাংশই হচ্ছে তোমার ন্যাচারাল, এবং বাকিগুলা তোমার আর্টিফিশিয়ালভাবে কলকারখানায়, এই আর্টিফিশিয়ালভাবে গবেষণাগারে সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে। তাহলে অধিকাংশ এলিমেন্ট হচ্ছে ন্যাচারাল, আর কিছু এলিমেন্টস সায়েন্টিস্টরা গবেষণাগারে আবিষ্কার করেছে। এখন এই এলিমেন্টগুলা তোমরা যদি ইচ্ছা হয় কারো যে এলিমেন্টগুলোর নাম কি, 118টা এলিমেন্টের নাম দেখবো, এটা তুমি ক্লাস 9-10-এর যে এসএসসির রসায়ন বই আছে অর্থাৎ কেমিস্ট্রি বই, ওইখানে চ্যাপ্টার 4-এর একদম ফার্স্টে সেকেন্ড পেজ 2 পেজ মিলে দেওয়া আছে একটা বড় চার্ট। ওটাকে বলা হয় পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিভের পর্যায় সারণী বলা হয়। তোমরা একটু এটা দেখে নিতে পারো। তোমাদের কাছে যদি বই না থাকে তাহলে তোমরা এটা গুগলেই দেখতে পারো, পিরিয়ডিক টেবিল বলে সার্চ দিলে দেখবে এক ধরনের চার্ট চলে আসবে, অনেক সুন্দর দেখতে আর কি, মোটামুটি 2 দিকে একটু উঁচু মতো, আবার মাঝখানে তোমরা দেখে নিও এটা আর কি। জাস্ট ওই ওখানে 118টা এলিমেন্টের নাম সুন্দর করে লেখা আছে ওদের অ্যাটমিক নাম্বার অনুসারে। আর অ্যাটমিক নাম্বার সেটা আমি পরে আরও আলোচনায় আসবে, তখন অ্যাটমিক নাম্বার কী জিনিস। তাহলে এলিমেন্ট কী জিনিস? এলিমেন্ট হচ্ছে এখন পর্যন্ত পাওয়া গেছে যে 118টা এলিমেন্ট, সেগুলো হচ্ছে এলিমেন্ট। আর এই ধরনের এলিমেন্ট দিয়েই আমাদের চারপাশে সকল পদার্থ গঠিত। এমনকি যে আমাদের বডি, হিউম্যান বডিতে 26টা এলিমেন্ট আছে, 26 এলিমেন্টস আর দেয়ার ইন আওয়ার হিউম্যান বডি। আমাদের এই সামান্য হিউম্যান বডিতে 26 ধরনের এলিমেন্ট আছে। তারপরে তুমি চারপাশে যে কোনো কিছুতে, এই যে পশু পাখি, তারপরে তোমার
আসবাবপত্র সব কিছুর ভিতরেই এলিমেন্ট আছে, বিভিন্ন ধরনের এলিমেন্টের সমন্বয়ে এগুলো গঠিত। ওই 118টার ভিতরে আবার সেই এলিমেন্টগুলো, বাইরে থেকে কোনো এলিমেন্ট নাই। তাহলে এলিমেন্ট কী জিনিস আমরা জানলাম। এবার অ্যাটমে আসো। এই যে অ্যাটম, একদম ফার্স্ট ওয়ার্ডটা অ্যাটম। অ্যাটম কী জিনিস? অ্যাটম হচ্ছে একটা পদার্থ বা একটা সাবস্টেন্স, তোমার চারপাশে যে কোনো সাবস্টেন্স হতে পারে, সেটা চিনির দানা অথবা লবণ অথবা আসবাবপত্রে কাঠের টুকরা, কয়লা, দ্যাট ইজ কার্বন, কোল, এটসেট্রা এটসেট্রা, যে কোনো কিছু যদি এমন করা হয় যে ভাঙতে 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 এমন ছোট পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আর ভাঙা পসিবল না, সেটাকে বলা হয় অ্যাটম। তো এই অ্যাটম সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন একজন গ্রিক ফিলোসোফার ডেমোক্রিটাস। তিনি বলছিলেন যে পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণাকে অ্যাটম বলা হয়। তিনি এই ওয়ার্ডটা নিয়েছিলেন গ্রিক ওয়ার্ড অ্যাটোমস থেকে, যার অর্থ হচ্ছে ইনডিভাইজিবল, মানে আর ভাগ করা যায় না, অবিভাজ্য, ইনডিভাইজিবল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে না, অ্যাটমকেও ভাঙা যায়। অ্যাটম হচ্ছে ক্ষুদ্রতম না, অ্যাটমকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাওয়া যায়। এটা তোমাদের চ্যাপ্টার 6-এর বিষয়, তা আমি একটু বললাম যে অ্যাটমকে ভাঙলে ইলেকট্রন, নিউট্রন আর প্রোটন পাওয়া যায়। কিন্তু তারপরেও তার সম্মান রাখার জন্য আর কি ওই গ্রিক ফিলোসফারের ডেমোক্রিটাসের এই নামটা অ্যাটমই রয়ে গেছে। আচ্ছা, কিন্তু মূলত অ্যাটম হচ্ছে ইনডিভাইজিবল না, অ্যাটমও ডিভাইজিবল, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনে ভাগ করা যায় অ্যাটমকে। এ পর্যন্ত আমরা জানলাম। এবার অ্যাটম হচ্ছে পদার্থের সব থেকে ক্ষুদ্রতম একক, অ্যাটম। এর থেকে বেশি কিছু জানার দরকার নাই, সিম্পল ব্যাপার। এবার মলিকিউলে যাও। মলিকিউল, এই যে মলিকিউল সেকেন্ড ওয়ার্ডটা, মলিকিউল আবার কী জিনিস? মলিকিউল হচ্ছে এক বা একাধিক অ্যাটম যখন একসাথে কম্বাইনলি থাকে তখন তাকে মলিকিউল বলা হয়। সরি, আমি এক বা একাধিক বলছি, এক বা একাধিক মানে সবসময় একাধিক হইতে হবে। একটা অ্যাটম তার কম্বাইনলি থাকার কি আছে? একটা অ্যাটম তো একাই থাকবে, অর্থাৎ একাধিক, দুই বা ততোধিক অ্যাটম যখন একসাথে কম্বাইনলি থাকবে তখন সেটাকে মলিকিউল বলা হয়। এবার কম্পাউন্ডে চলে যাও, লাস্টে এলিমেন্টে একটা বললাম। কম্পাউন্ড কী জিনিস? কম্পাউন্ড হচ্ছে এইটাও মলিকিউলেরই মতো। কম্পাউন্ড ইজ অলসো আ টাইপ অফ মলিকিউল। কম্পাউন্ডে এক ধরনের মলিকিউল, এটা তোমরা একটু খাতায় নোট করে নাও, এটা তোমাদের বই ক্লিয়ারলি বলা নাই যে কম্পাউন্ড ইজ অলসো আ টাইপ অফ মলিকিউল, মানে মলিকিউলেরই একটা ভাগ হচ্ছে কম্পাউন্ড। তো কম্পাউন্ড কোন মলিকিউলগুলো কম্পাউন্ড হবে? যেই সকল মলিকিউলে, ফার্স্টে আবার আমি একবার বলে আসি যে কম্পাউন্ড ইজ অলসো আ টাইপ অফ মলিকিউল। আর মলিকিউলের সংজ্ঞা কী বা ডেফিনেশন কি? যে দুই বা ততোধিক অ্যাটম যখন একসাথে কম্বাইনলি থাকবে তখন তাদেরকে মলিকিউল বলা হয়। এবার এই মলিকিউলের মধ্যে যেহেতু কম্পাউন্ড একটা ভাগ, তাহলে কম্পাউন্ড কোন সকল মলিকিউলগুলা? কম্পাউন্ড হবে সেই সকল মলিকিউলগুলা যে সকল মলিকিউলের ভেতরে দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন অ্যাটম আছে, অর্থাৎ সেম অ্যাটম না, দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন অ্যাটম আছে, তাদেরকে কম্পাউন্ড বলা হয়। তাহলে কম্পাউন্ডের সঙ্গে তোমরা এভাবে বলতে পারো যে the combination of two or more than two different atoms is called compound. তাহলে কম্পাউন্ড হইতে গেলে অবশ্যই টু আর মোর দ্যান অ্যাটমের কম্বিনেশন হইতে হবে, বাট ভিন্ন ভিন্ন অ্যাটম হইতে হবে। আর যদি মলিকিউল হইতে হয়, মলিকিউল হইতে গেলে ভিন্ন ভিন্ন হইলেও মলিকিউল হবে, আবার যদি সেম অ্যাটম হয় তাও মলিকিউল হবে। এই যে লাস্টে তোমাদের বোঝার সুবিধার্থে একটা এক্সাম্পল দিয়েছি যে এ মনে করে একটা সাবস্টেন্সের নাম, এ একটা সাবস্টেন্স, যে কোনো একটা সাবস্টেন্সের নাম মনে করো তুমি এ আছে, ওই এ সাবস্টেন্সের অ্যাটমকে এই শুধু যদি এ লিখি তাহলে ওটাকে আমরা অ্যাটম বলবো, অর্থাৎ শুধুমাত্র একটা অ্যাটম আছে। এ দ্বারা এখানে বোঝাচ্ছে যে শুধুমাত্র একদম ক্ষুদ্র অংশ, একটা অ্যাটম আছে, তো এটা হচ্ছে অ্যাটম। যদি এ হচ্ছে অ্যাটম হয় দেন এ টু মানে এখানে কি দুইটা এ আছে, অর্থাৎ দুইটা অ্যাটম আছে। এই যে এ2 নিচে এরকম ছোট করে সংখ্যা লেখা হয়, অ্যাটমের সংখ্যা, কোনো সাবস্টেন্সের অ্যাটমের সংখ্যা ওই সাবস্টেন্সের স্যাম্বলের নিচে এরকম ছোট করে লেখা হয়। তাইলে এ2 হচ্ছে দুইটা অ্যাটম আছে, তা এটাকে বলা হচ্ছে মলিকিউল। কেন মলিকিউল বলা হচ্ছে? কারণ এখানে এ2 মানে দুইটাই এ, ভিন্ন কোনো অ্যাটম নাই, দুইটাই হচ্ছে এ অ্যাটম, তাহলে এটা হচ্ছে মলিকিউল। আর তারপরটা দেখো, এই যে AB2, অর্থাৎ একটা হচ্ছে এ অ্যাটম আরেকটা হচ্ছে, আর দুইটা হচ্ছে বি অ্যাটম, অর্থাৎ বি অ্যাটম আছে দুইটা, এ অ্যাটম আছে একটা, এটাকে মলিকিউলও বলা যায়, আবার আরও স্পেসিফিকলি কম্পাউন্ড বলা যায়, অর্থাৎ একটা যৌগ বলা যায়। কম্পাউন্ডের মানে হচ্ছে যৌগ।
এখানে যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন ধরনের অ্যাটম আছে, যে এ হচ্ছে একটা ভিন্ন অ্যাটম, বি হচ্ছে একটা ভিন্ন অ্যাটম, সো এটাকে কম্পাউন্ড বলতে পারি। আর যেহেতু এখানে টোটাল কয়টা অ্যাটম আছে, তিনটা অ্যাটম আছে, এ একটা অ্যাটম আর বি দুইটা অ্যাটম, তিনটা অ্যাটম আছে যেহেতু, মানে দুইয়ের অধিক অ্যাটম, তাহলে এটাকে অবশ্যই আমরা মলিকিউলও বলতে পারি। তো এই ছিল এখানে নিউ কিছু ওয়ার্ড, আর সেই ওয়ার্ডগুলোর পরিচয় আমরা জানলাম যে অ্যাটম, মলিকিউল, এলিমেন্ট এবং কম্পাউন্ড সম্পর্কে। এবার নেক্সটে আচ্ছা, তার আগে যাওয়ার আগে আমি আরেকবার করে এই স্লাইডে কী কী শিখলাম দেখে নিই। সেটা হচ্ছে রেজাল্ট অফ কেমিক্যাল রিয়াকশন কী কী, ইট রিলিজেস এনার্জি, ইট ক্রিয়েটস ইউজফুল নিউ ম্যাটেরিয়ালস, ইট হেল্পস আস কিউর ডিজিজেস। সাম নিউ ওয়ার্ডস টু বি নোন অ্যাবাউট, নিউ ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাটম, মলিকিউল, এলিমেন্ট, কম্পাউন্ড। দেন হোয়াট ইজ কল্ড এলিমেন্ট। এলিমেন্ট হচ্ছে সকল পদার্থে যাদের গঠিত হয় সেগুলো হচ্ছে এলিমেন্ট। আর অ্যাটম কি, অ্যাটম হচ্ছে ওই সকল পদার্থে যাদের গঠিত হয় তার মধ্যে থেকে মানে ভাঙতে 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 ভাঙতে, অর্থাৎ এলিমেন্টগুলোকে ভাঙতে ভাঙতে যেই ছোট্ট পর্যায়ে নিয়ে আসা হয়, যখন আর ভাঙা যায় না, সেটাকে বলা হচ্ছে অ্যাটম। তারপর মলিকিউল কি, যখন দুই বা ততোধিক অ্যাটম একসাথে যুক্ত থাকে তখন তাকে মলিকিউল বলে। কম্পাউন্ড কি, দুই বা ততোধিক ভিন্ন ধরনের অ্যাটম যখন একসাথে যুক্ত থাকে তখন তাকে কম্পাউন্ড বলে। আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। সেটা হচ্ছে সিম্বল আর ফর্মুলা। এখন সিম্বল আর ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। সিম্বল কী জিনিস? সিম্বলের মানে হচ্ছে সংকেত, সিম্বলের বাংলা হচ্ছে সংকেত। আর ফর্মুলার বাংলা কি? ফর্মুলার বাংলা হচ্ছে প্রতীক। সিম্বল মানে সংকেত আর ফর্মুলা মানে হচ্ছে প্রতীক। এখন হোয়াট ইজ কল্ড সিম্বল? শর্ট এক্সপ্রেশন অফ এলিমেন্ট ইজ কল্ড সিম্বল। অর্থাৎ এলিমেন্টের শর্ট এক্সপ্রেশনগুলোকে সিম্বল বলা হয়। ওই যে আমি বললাম 118টা এলিমেন্ট, তো ওই 118টা এলিমেন্টের যেই শর্ট এক্সপ্রেশন তাকে সিম্বল বলা হয়। দেন এখানে দেখো দিয়েছি আমি তিনটা এলিমেন্টসের নাম দিয়েছি এখানে। একটা হচ্ছে হাইড্রোজেন এলিমেন্ট, আরেকটা হচ্ছে কার্বন এলিমেন্ট, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম এলিমেন্ট। এগুলো তোমরা ওই যদি পিরিয়ডিক টেবিল খেয়াল করো তাহলে তোমরা দেখবা ওখানে 1 নম্বরে আছে হাইড্রোজেন। সো আমি আর বলছিলাম, কথা বলাচ্ছি না ওইদিকে। তো এই যে হাইড্রোজেন এলিমেন্ট, এই হাইড্রোজেন হচ্ছে এলিমেন্টের ফুল নেম। তো এইটার স্যাম্বল কি, অর্থাৎ শর্ট এক্সপ্রেশন কি? এই যে এইচ, অনলি এইচটা দ্বারা হাইড্রোজেনের স্যাম্বল বোঝানো হয়। তারপরে কার্বন হচ্ছে তোমার একটা এলিমেন্টের নাম, এটার শর্ট এক্সপ্রেশন কি? সি, অর্থাৎ কার্বনের স্যাম্বল হচ্ছে সি। তারপর ক্যালসিয়াম হচ্ছে একটা এলিমেন্টের নাম, এটার শর্ট এক্সপ্রেশন কি? সি এ, অর্থাৎ ক্যালসিয়ামের সিম্বল সি এ। আচ্ছা, এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ প্রথম অক্ষর নিয়েছে, কার্বনের ক্ষেত্রে সি প্রথম অক্ষর নিয়েছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে আবার সি এ নিয়েছে, প্রথম দুইটা অক্ষর আছে মানলাম। তো এইরকম ক্ষেত্রে এই স্যাম্বলগুলো কীভাবে নির্ধারণ করা হয় আমি একটু বলি। স্যাম্বলগুলো সাধারণত তোমার ওই এলিমেন্টের ইংরেজি অথবা ল্যাটিন নাম। ল্যাটিন, এটা এই ভাষার কথা তোমরা হয়তো শুনেছো। ল্যাটিন ভাষা হচ্ছে আমেরিকার একটা ভাষা, আমেরিকার আর কি যারা সম্ভ্রান্ত ঘরের লোক, সমাজের লোক, তাদের ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা, একটা বিশেষ ভাষা। তো ওই ভাষাটাকে থেকে নেওয়া হয়। তো ওই এলিমেন্টগুলো ল্যাটিন নাম অথবা ইংলিশ নামের প্রথম একটা দুইটা লেটার নিয়ে গঠিত হয় তার স্যাম্বল। এটুকুই স্যাম্বল সম্পর্কে। এবার ফর্মুলা। ফর্মুলা আবার কী জিনিস? ফর্মুলা হচ্ছে শর্ট এক্সপ্রেশন অফ মলিকিউল ইজ কল্ড ফর্মুলা। আমরা একটু আগে কি ফর্মুলা, মলিকিউলের সংজ্ঞা কী পড়ছিলাম মনে আছে তো? মলিকিউলের সংজ্ঞা পড়ছিলাম যে দ্য কম্বিনেশন অফ 2 or more than 2 atoms is called molecule। এখন সেই মলিকিউলের মধ্যে কম্পাউন্ডও আছে। তাহলে এখানে ফর্মুলাকে আমি কি বলতে পারি? শর্ট এক্সপ্রেশন অফ মলিকিউল ইজ কল্ড ফর্মুলা। আর শর্ট এক্সপ্রেশন অফ কম্পাউন্ডও কিন্তু এক ধরনের ফর্মুলা, যেহেতু কম্পাউন্ড ইজ অলসো আ টাইপ অফ মলিকিউল। সো দেখি আমরা নেক্সটে যাই। এবার এখানে দেখো HN 2N এখানে লেখা আছে। তো HN আর 2N এইটার মানে কি? HN আর 2N এর মানে কি? এই HN মানে হচ্ছে এইচ কিসের স্যাম্বল তাই বলো? এইচ কিসের স্যাম্বল? এখানে এইচ আমি দেখালাম কি, হাইড্রোজেনের স্যাম্বল হচ্ছে এইচ। তো এইচের সাথে 2 আছে মানে কি, এখানে হাইড্রোজেনের দুইটা অ্যাটম আছে, সো এটাকে বলা হচ্ছে H2, এটাকে হাইড্রোজেন মলিকিউল বলা হয়। তাহলে এই H2টাকে কি বলবো? ফর্মুলা বলবো, যেহেতু এটা হাইড্রোজেন মলিকিউলের সংক্ষিপ্ত ফর্ম। তারপরে N2,
N2 আমি একটা জিনিস এখানে দেখাইনি, সেটা হচ্ছে নাইট্রোজেন নামে এক ধরনের এলিমেন্ট আছে। আবার নাইট্রোজেন যে বাতাস, আমাদের চারপাশে নাইট্রোজেনও আছে বাতাস, তো নাইট্রোজেন নামে এক ধরনের এলিমেন্ট আছে। এই এলিমেন্টের শর্ট ফর্মটা হচ্ছে N। এটা তোমাদের পিরিয়ডিক টেবিলের 7 নম্বর, প্রথম থেকে 7 নম্বর যেই এলিমেন্টটা আছে সেটার নাম হচ্ছে নাইট্রোজেন। তো এটা স্যাম্পল হচ্ছে N। তো যখন দুইটা নাইট্রোজেন অ্যাটম একসাথে থাকে তখন সেটাকে লেখা হয় সংক্ষেপে N2। দ্যাটস, এটাই হচ্ছে ফর্মুলা সম্পর্কে। ফর্মুলায় সবসময় এরকম নিচে 2 এরকম থাকবে, অথবা আর এক রকম হতে পারে, সেটা একটু দেখো। এই যে এখানে দিয়েছি দেখো যে অ্যাজ কম্পাউন্ড ইজ অলসো এ টাইপ অফ মলিকিউল। কম্পাউন্ডও কিন্তু এক ধরনের মলিকিউল, একটু আগে বলছিলাম। তো এখানে দিয়েছি অ্যাজ কম্পাউন্ড ইজ অলসো আ টাইপ অফ মলিকিউল, দ্য শর্ট এক্সপ্রেশন অফ কম্পাউন্ড ইজ অলসো কল্ড ফর্মুলা। অর্থাৎ কম্পাউন্ডের শর্ট এক্সপ্রেশনকেও ফর্মুলা বলা হয়ে থাকে। তো এখন কোনগুলো কম্পাউন্ড? কম্পাউন্ডে কী বলছিলাম আমরা? দুইটা ভিন্ন ভিন্ন ধরনের অ্যাটমের সংযোগ হবে একসাথে, কম্বিনেশন হবে একসাথে, সেটাকে বলা হবে কম্পাউন্ড। তো দেখি, তো ওই দুইটা ভিন্ন ভিন্ন ধরনের অ্যাটমের কম্বিনেশন হওয়ার পরে তাদের শর্ট ফর্মটাকে আমরা কি বলবো? ফর্মুলা বলবো, তাদের শর্ট ফর্মকেও। যেমন এখানে দেখো আমি দিয়েছি এক্সাম্পল হিসেবে, একটা হচ্ছে তোমার H2O, এইচ নিচে 2 লেখছি, উপরে O লেখছি, আর এখানে CO2। তো এখন এই H2O হচ্ছে আমরা যেই পানি খাই না, ওয়াটার, রেগুলার আমরা পানি পান করি, যে পানির অপর নাম জীবন। তো এই পানিকে কেমিস্ট্রির ভাষায় আর কি বলা হয় H2O। পানি হচ্ছে বাংলা, ওয়াটার হচ্ছে ইংরেজি, অন্য ভাষা জানা নেই আমার, আর কেমিস্ট্রির ভাষা হচ্ছে H2O। অর্থাৎ এইচ কিসের স্যাম্বল? এইচ হচ্ছে যে হাইড্রোজেনের স্যাম্বল এইচ বলছিলাম, আর এখানে ও আছে একটা, ও কিসের স্যাম্বল? ও হচ্ছে অক্সিজেনের স্যাম্বল। তো আমাদের পিরিয়ডিক টেবিলের 8 নম্বর যেই এলিমেন্টটা আছে সেটার নাম হচ্ছে অক্সিজেন, তার স্যাম্বল হচ্ছে ও। তো এখন এই ওয়াটারের ভিতরে কি আছে? দুইটা হাইড্রোজেন অ্যাটম আছে। H2 মানে দুইটা হাইড্রোজেন অ্যাটম আছে, আর ও মানে একটা অক্সিজেন অ্যাটম আছে। H2O টোটাল যে দুইটা হাইড্রোজেন অ্যাটম এবং একটা অক্সিজেন অ্যাটম টোটাল। তাইলে এই পানির ভিতরে অর্থাৎ H2 এর ভিতরে কয়টা অ্যাটম আছে? 3টা অ্যাটম আছে, একটা অক্সিজেন অ্যাটম আর দুইটা হাইড্রোজেন অ্যাটম। তো 3টা অ্যাটমের একটা কম্বিনেশন আছে এই পানির মধ্যে, তাহলে অবশ্যই এটা একটা মলিকিউল। আর এখানে যেহেতু হাইড্রোজেন এক ধরনের অ্যাটম, অক্সিজেন হচ্ছে আরেক ধরনের ভিন্ন অ্যাটম, তাহলে দুইটা যেহেতু ভিন্ন ধরনের অ্যাটম, তাহলে এটাকে কম্পাউন্ড বলবো আমরা। তাই এটা কম্পাউন্ডের একটা শর্ট ফর্ম H2O, এটাকে আমরা ফর্মুলা বলবো। এবার CO2 এইটা আবার কি জিনিস? CO2 এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করি, শ্বাস নিই এবং পরে যেটা ত্যাগ করি আর কি, অক্সিজেন গ্রহণ করি এবং কি ত্যাগ করি আমরা? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই CO2 হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডের শর্ট ফর্ম। কার্বন ডাইঅক্সাইডের ভিতর কী কী থাকে? সিতে হচ্ছে কার্বন, এই যে এখানে দেখালাম আমি একটু আগে, সিতে কার্বন, এই সি হচ্ছে কার্বনের স্যাম্বল, আর অক্সিজেন ও হচ্ছে কিসের স্যাম্বল? অক্সিজেনের স্যাম্বল, একটু আগে আমি যেটা বললাম। তাইলে এখানে দেখো দুইটা অক্সিজেন অ্যাটম আছে আর একটা কার্বন অ্যাটম আছে, টোটাল 3টা অ্যাটম আছে। যেহেতু 3টা অ্যাটমের কম্বিনেশন, তাহলে এটা হচ্ছে একটা মলিকিউল। আর যেহেতু 3টার ভিতরে কার্বন একটা ভিন্ন ধরনের অ্যাটম, অক্সিজেন ভিন্ন ধরনের অ্যাটম, তাইলে এটাকে আমরা কম্পাউন্ড বলবো। আর এই কম্পাউন্ডটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড যদি লিখতে যাও তাহলে প্রায় খাতায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা লম্বা লাইন হয়ে যাবে। তো সেটাকে শর্ট এক্সপ্রেশন আছে সেটার একটা, সেই শর্ট এক্সপ্রেশনটা কি? CO2। তো এটাকে ফর্মুলা বলা হয়। তো এটা ছিল আমাদের চ্যাম্বুলার ফর্মুলা পর্যন্ত। আমি আজকে এর থেকে বেশি কিছু বলবো না, একবারে অনেক দিলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে এবং সেটা দেখতে হয়তো তোমাদের বোরিং লাগবে, সেজন্য আমি এরকম অল্প অল্প করেই এক একটা ভিডিওতে আপলোড দিব। আর তোমাদের এর মধ্যেও যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে বলবো, তাহলে দেখা যাচ্ছে আমি নেক্সট ভিডিওই একটু তাড়াতাড়ি বলবো আর কি। তাহলে নেক্সট ভিডিওতেই দেখা যাচ্ছে এই আগের ভিডিও সম্পর্কে কোন জায়গায় তোমাদের সমস্যা ছিল সেটা সম্পর্কে একটু হালকা ছোট্ট করে আলোচনা করব। এই আর এরপরে নেক্সট দিন আমরা ভ্যালেন্সি শিখবো। তো শুধু ভ্যালেন্সি শিখলে হবে না, তোমাদের বইয়ে শুধু ভ্যালেন্সি আছে এবং তোমাদের অধিকাংশ ফ্রেন্ডসরা ওই ভ্যালেন্সি শিখবে। ভ্যালেন্সির একটা চার্ট দেওয়া আছে, তোমাদের টিচাররা হয়তো বলছে যে ওই চার্টটা মুখস্থ করতে হবে, বাট নেভার, চার্ট আমি মুখস্থ করবো না। হ্যাঁ, মুখস্থ করবো যে আমার সবসময় একটা কথা যে কোনো কিছু মুখস্থ করবো ইনস্ট্যান্টলি পারার জন্য, বাট ওটা কীভাবে হচ্ছে এটসেট্রা আমাদের বোঝা লাগবে। তো ভ্যালেন্সি বোঝার জন্য ভ্যালেন্স ইলেকট্রন নামে একটা জিনিস আছে, সেই টপিকটা বোঝাবো আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।
আমি ভ্যালেন্সি ইলেকট্রন এবং ভ্যালেন্সি দুইটা বিষয় নিয়েই আলোচনা করব। আর এর মধ্যে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানিও। ধন্যবাদ সবাইকে।